প্রতিদিন সকাল 7টায় আসতো সাকিব, রাত্রে 12টায় যাইতো। যাওয়ার সময় তাকে 20 টাকা দেওয়া হইতো। 20 টাকা আমার পকেট থেকে আমি টাকা দিতাম তাকে। মানুষকে ভালোবাসতে হবে, প্রাণীকে ভালোবাসতে হবে, ছোট হোক পিঁপড়াকে ভালোবাসতে হবে, তাহলে দিস পসিবল যে আপনি একজন বড় সুপারস্টার। আমি এখন পর্যন্ত বলি আমি কারো তেলবাজি করি না, কোনো দরকার নেই। আমি একা চলে যদি তো ডাক শুনে কেউ না আসে, এই ফাইন্যান্সার কার কাছে আসবে এখন এই মুহূর্তে? কিন্তু সাকিবের কাছে আসবে। সাকিব যদি বলে যে এখন বাংলাদেশের টপ মোস্ট ইম্পর্টেন্ট কর্পোরেট লেভেল যারা আছে তাদের 10 জনকে বলে যে ভাই আমাকে টাকা দেন, আমরা একটা ছবি ইন্ডাস্ট্রিটাকে বাঁচাবো, সাকিব একটা কথা বলবে আর আমি 1000 কথা বলবো, সমপরিমাণ হবে না। বর্তমান সুপারস্টার সাকিব ভাইয়ের সাথে কোনো কাজ হয়েছে কিনা? সাকিব আমাদের হাতে, মানে আমি যখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তখনই আমাদের হাতে, মানে সোহানুর রহমান সোহান ওনাকে হিরোটা আনছে। ওর নাম ছিল রানা থেকে, মানে মাসুদ রানা থেকে রানা থেকে মানে সাকিব খান। যখন আমাদের কাছে আসে প্রায় জিজ্ঞেস করতো কিছু হবে রে আমার দেয়া, তখন বন্ধুর মতো আচরণ করতো আর কি। আমি বলছি হবে, তবে তোমাকে ধৈর্য ধরতে হবে, সোহান সাহেবের পিছনে লাগা থাকো, কাজে লাগবে, আর কোথাও এত জায়গায় দৌড়াতে হবে না। তখন আজিজ রেজা ওনাকে সোহান সাহেবের হাতে ধরছে, পায়ে ধরেছে, ধরে তাকে কিন্তু স্টার বানাইছে। এটা আজিজ রেজার অবদান, সোহান সাহেব তৈরি করছে। সোহান সাহেব কয়লা ধরলে মানে সোনা হয়ে যায়, এটা স্বাভাবিক। আজিজ রেজা বহুত কষ্ট করেছে আমার জানা মতে, আমি দেখা মতে, জানা মতে না আমি দেখি। মানিক ভাই আরেকটি দাবি করেছে, সেটা হচ্ছে উনি বলেছে যে সর্বপ্রথম মানিক ভাইয়ের কাছে এসছে, মানিক ভাইয়ের কাছ থেকে সোহান ভাই চেয়ে নিয়েছে। না, চেয়ে নেয় নাই, আমি বলবো না। এখন একটা ছেলে যখন, আপনি একজন নির্মাতা, আপনার কাছে আসতে ঘুরতেছে, আপনি কোনো চান্স দিচ্ছেন না। হ্যাঁ, এরপর কি আমি সাইমন তারিক, কিন্তু আমি দেখলাম যে না ছেলেটা ভালোই, আমি চান্স দিয়ে দিলাম। তাহলে অবদানটা কার? অবদানও কিন্তু আমার হবে, কারণ কি আমি তাকে ফিল্মে হিরো বানালাম। উনি স্বীকার করছে যে আমার আগে সোহান ভাই হচ্ছে তাকে নিয়ে ছবি বানায়। অবশ্যই উনি কিন্তু তৈরি করে নাই, উনি তাকে ঘুরাইছে। উনি আমার আমি ট্রেনিং করার না কোনো কিছু ট্রেনিং না, এটা যদি উনি বলে থাকে তাহলে আমি জানি না সেটা। তবে আমি ওনার সাথে ছিলাম, এফআই মানিক সাহেবের সাথে। আজকে মগবাজার 7 হোটেল, সেখানে 3টা রুম অলরেডি সবসময় বুকিং থাকতো। মানিক সাহেব বসে কাজ করতো, তারিকা মাহমুদ নামে একজন স্ক্রিপ্ট এটা গল্প করতো, আমি তাদের সাথে জড়িত ছিলাম। একটি গল্প করার জন্য তাকে 3 বছর সময় দেওয়ার পরে সেই গল্প কাজ করতো না। প্রতিদিন সকাল 7টায় আসতো সাকিব, রাত্রে 12টায় যাইতো। যাওয়ার সময় তাকে 20 টাকা দেওয়া হইতো। 20 টাকা আমার পকেট থেকে আমি টাকা দিতাম তাকে। হ্যাঁ, কারণ গাড়ি ভাড়া, যাত্রাবাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়া পর্যন্ত এই 20 টাকা আমি দিতাম। হ্যাঁ, কিন্তু উনি তাকে কোনো বসে থাকতো। হ্যাঁ, বসে থাকা মানে কি, একটা মানুষকে ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে ফেলছে। একটা ছেলে হিরোতে আসে, সকালে আসে, রাতে যাচ্ছে, হ্যাঁ, তাকে কোনো ধরনের অনার করে নাই। আমি বলবো না যে মানিক সাহেবের, সেটা মানিক সাহেবের তখন ফাইন্যান্সের সাইড থেকে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। তার জন্য সে কনফিউজ ছিল যে আসলে কি আমার দ্বারা হবে। এই প্রশ্নটা করতো কখন? এই আমাকেই করতো, সেমন হবে, আমার দ্বারা হিরো হবে? কিন্তু আমি তখন বলছি যে হবে, তোর দ্বারাই সম্ভব। হ্যাঁ, যে বাংলাদেশে সুপারস্টার হওয়া, তবে এক জায়গায় লেখা থাকতে হবে, যেটাই তুমি থাকো এক জায়গায় লেখা থাকতে হবে। সোহান সাহেব তখন তাকে সুযোগ করে দিছে, ওনার ফাইন্যান্সার তাকে সুযোগ করে দিছে, সে স্টার হয়েছে, আজকে সে সুপারস্টার। হ্যাঁ, তার পিছনে কিন্তু অনেক ইতিহাস, অনেক নির্মাতার সহযোগিতা আছে। এফআই মানিক সাহেবের আছে, সোহান সাহেবের তো অবদান অনস্বীকার্য, বদিউল খোকন সাহেবের অবদান আছে, নতুন ছেলে সংগ্রাম তার অবদান পর্যন্ত আছে। যদিও আমি তাকে নিয়ে ছবি বানাতে পারি নাই, এখন পর্যন্ত হিসাব করলে আমি তার কাছে 50,000 টাকা সাইনিং পাই। নো টেনশন, লাইফ ইজ আ গেম অফ কম্পিটিশন। আমি যা বলি তাই করি, তোকে আমি 25 তারিখেই মারবো। হ্যাঁ, তাকে আমি ছবিতে সাইনিং করানোর পরে আপনার সাথে এত ভালো সম্পর্ক থাকার পরেও কাজ হলো না কেন? কাজ হলো না কেন? আসলে আমি কি বলে, তৈলবাজিটা করিও না, আমাকে তৈলবাজি কেউ করুক, এটা আমার পছন্দ। আমি খুব ঠুটকাটা লোক, বাজে প্রকৃতির লোক, আমি মুখের উপরে অনেক কিছু বলে ফেলি। হ্যাঁ, অন্যায়টাকে আমি প্রশ্রয় দিই না। ওকে যারা তেলবাজি করে, মনে হয়েছে আমার কাছে যে তারাই মানে তাদের কাজ করে, আমি তেলবাজি করি না। হ্যাঁ, আমি এখন পর্যন্ত বলি আমি কারো তেলবাজি করি না, কোনো দরকার নেই। আমি একা চলে, যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এইটাই আমার নীতি। আমি কখনো কারোর সাথে তোলবাজি করি না, কেউ আমার সাথে তোলবাজি করুক, এটাও আমি পছন্দ করি না। সাকিব ভাই সম্পর্কে কয়েকটি গুণের কথা বলুন। সুপারস্টার, অলসো সুপারস্টার। সে সবসময় ভালো গুণ যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে সুপারস্টার তৈরি করে না। জি, অবশ্যই, এটাই আমার কথা। এটা সৃষ্টিকর্তার অবদান। হ্যাঁ, সুদৃষ্টি আছে, কিন্তু আবার ফেরাউনকে কিন্তু আল্লাহই সুদৃষ্টি দিচ্ছে, যে আসলে ফেরাউন এত বড় হওয়ার পরে তাকে কেন
এত সুযোগ দিত কেন, এত অত্যাচার এত অবিচার করতো, তারপরেও তাকে এত সুযোগ কেন দিত? Right. এটা হচ্ছে আল্লাহ ক্ষেতের মাটি ক্ষেতের খেয়ে ভাঙে, আইলে তোলেন, এটা আমাদের এলাকায় একটা প্রবাদ বাক্য। অনেককে সুযোগ দেয়, কিন্তু সুযোগের পরে টান দিতে কিন্তু দ্বিধাবোধ করে না। ধরে রাখতে হবে সবার খ্যাতি, সবার সুনাম ধরে রাখার জন্য যে কাজটুকু করা দরকার, সবচেয়ে বড় কথা হচ্ছে মানবতা থাকতে হবে মানুষের মধ্যে, মানবতার সৃষ্টিকারী হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, প্রাণীকে ভালোবাসতে হবে, ছোট হোক পিঁপড়াকে ভালোবাসতে হবে। তাহলে দিস পসিবল যে আপনি একজন বড় সুপারস্টার। আপনার এই বর্তমান চলচ্চিত্রের যে দুরবস্থা, যে অবস্থা কেটে তোলার জন্য আপনি টিম বানিয়ে ছবি নির্মাণ করছেন, কিন্তু সাকিব ভাইয়ের এই দুরবস্থা থেকে কোনো করণীয় আছে কিন্তু? সাকিব তো করণীয় যদি করতে চাইতো আজ থেকে আরো 10 বছর আগেই করতে পারতো। হ্যাঁ, সে করতেছে হয়তো বা অন্য কারো প্রশংসাই করতেছে, প্রশংসা করে, কিন্তু যারা ওনাকে নিয়ে ছবি নির্মাণ করেছেন তারা কিন্তু সবাই তার কোনো নেগেটিভ বা সিনেমা উন্নয়নে যে কোনো কিছু বলবে এইটা কিন্তু বলে না। এই যে আপনি যেমনটা বললেন যে তার 10 বছর আগেই করা উচিত ছিল, এই ধরনের কোনো বক্তব্য সে এখনো যদি মনে করে যে সে ইন্ডাস্ট্রিটাকে রক্ষা করার জন্য এই কাজগুলো করবে, সে ইজিলি, তার হাতে অনেক কর্পোরেট লেভেল আছে, যেটা আমরা করতেছি এখন। আমি প্রায় অনেকগুলো ছবি কর্পোরেট লেভেল থেকে নির্মাণ করতেছি। সে ইচ্ছা করলেই আমাদের দেশে যে ডিরেক্টরগুলো আছে তাদেরকে ডেকে বসে, ভাই চলেন আমরা ইন্ডাস্ট্রিকে বাঁচাই, এই মাসে এটা করেন আপনি, এই মাসে এটা করেন, আমি ফাইন্যান্সারে অ্যারেঞ্জ করে দিচ্ছি, করেন আপনারা। কিন্তু হ্যাঁ, কিছু উনি করে না। কিছু কিছু ব্যক্তি বলে যে বছরে 2টা ছবি করুক কিন্তু মানসম্মত বড় বাজেটের। অবশ্যই, আমি তো এই কথাই বললাম, মানসম্মত করতে হলে মানসম্মত মন মানসিকতা তৈরি করতে হবে। আগে নিজের মনটাকে মানসম্মত করতে হবে। এটা করতে পারে কারা? এটা কিন্তু এখন লোয়ার গ্রেডের কোনো ডিরেক্টর বা কোনো ডিরেক্টরকে আমি ছোটো করে বলতে, ছোটো ডিরেক্টর সে কিন্তু কখন ভালো পরিস্ফুটিত করতে পারবে? একজন ভালো ফাইন্যান্সার হয়ে। হ্যাঁ, ফাইন্যান্সার পাইতে হবে। এই ফাইন্যান্সার কার কাছে আসবে? এখন এই মুহূর্তে কিন্তু সাকিবের কাছে আসবে। সাকিব যদি বলে যে এখন বাংলাদেশের টপ মোস্ট ইম্পর্টেন্ট কর্পোরেট লেভেল যারা আছে তাদের 10 জনকে বলে যে ভাই আমাকে টাকা দেন, আমরা একটা ছবি ইন্ডাস্ট্রিটাকে বাঁচাবো, সাকিব একটা কথা বলবে আর আমি 1000 কথা বলবো, সমপরিমাণ হবে না। কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে, তুমি আমার প্রিয়তমা হবে। সাকিব ইচ্ছা করলে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর কোনো ব্যাপারই না, ওয়ান টুর মামলা। যে 10 জন ডিরেক্টরকে নিয়ে বসুক, ভাই আপনি এটা বানাবেন, এফএমএনি সাহেব আপনি এটা বানাবেন, বা কাজিয়াত সাহেব আপনি এটা বানাবেন, বা শাফিউদ্দিন শাফি এটা বানাবেন, আপনি শাহিন সুমন এটা বানাবেন, আপনি বলে গল্প রেডি করে একসাথে যদি রান করে 12 মাসে 12টা ছবি হবে, 12টা ছবি রিলিজ পাবে, একসাথে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। যেটা আমরা করতেছি একটু মিডল ক্লাস বাজেট দিয়ে আমার একটা টিম কাজ করতেছে, সবাই জানে সাইমন তারকে একটা টিম আছে, সেই টিমটা বানাইতেছে, এবং তারা একটু এত হাই বাজেটে করতে পারতেছি না। আমরা সুযোগ পেলে হাই বাজেটে দেখাই দেব যে ভালো ছবি কিভাবে সম্ভব। আমি খুশিরে সারা বাঁচবো না, কিন্তু আমার খুশি অনেক দূরে চলে গেছে।